ওভারসিজ এডুগাইডে আপনাকে স্বাগতম। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেক লিস্ট অফ জার্মান ন্যাশনাল ভিসা ফর স্টুডেন্টস। সাধারণত যে কোনো স্টুডেন্ট ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে হায়ার স্টাডির জন্য যখন জার্মানিতে আসতে চায় তখন এই চেক লিস্টটাকে ফলো করতে হয় এবং দুটো সেট ডকুমেন্ট মিনিমাম বানাতে হবে। এবং সেই ক্ষেত্রে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশেরই নিয়ম সেম, শুধুমাত্র এমবাসি গুলো আলাদা। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম পয়েন্ট হচ্ছে যে একটা ভ্যালিড পাসপোর্ট দরকার। ভ্যালিড পাসপোর্টটা অ্যাট লিস্ট 12 মাস ফ্রম দি ডেট অফ ট্রাভেলিং ভ্যালিড থাকতে হবে এবং সেই ভ্যালিড পাসপোর্ট অরিজিনাল সাবমিট করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে এরপর একটা A4 সাইজের পেপারে পাসপোর্টের ডেটা কপি করতে হবে, মানে শুধুমাত্র জেরক্স কপি হলেই চলবে। থার্ড পয়েন্টে দেখা যাচ্ছে যে 3টে পাসপোর্ট সাইজ ফটো বায়োমেট্রিক স্পেসিফিকেশনে দরকার। বায়োমেট্রিক স্পেসিফিকেশন বলতে যেটা বোঝায় যে কোনো স্ট্যান্ডার্ড স্টুডিওতে জার্মানির জন্য বায়োমেট্রিক স্পেসিফিকেশন অনুযায়ী ফটো তোলার দরকার হবে এবং সেই ক্ষেত্রে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার বেসিসে ফটো দরকার এবং যে কোনো স্ট্যান্ডার্ড স্টুডিও সেটা বললেই খুব ইজিলি ফটোটা তুলে দেবে। এবং তারপরে দেখা যাচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে কভার লেটার ফ্রম দি অ্যাপ্লিকেন্ট এক্সপ্লেনিং দি এক্সাক্ট পারপাস অ্যান্ড ডিউরেশন অফ স্টে। এখানে বেসিক্যালি যেটা করতে হবে যে একটা কভার লেটার লিখতে হবে, সেখানে পারপাস অফ দি পার্টিকুলার ক্যান্ডিডেট বলতে হবে যে সে কি পারপাসে যেতে চায় এবং তার যে পড়াশোনার যে কোর্সের ডিটেল এবং কতদিনের কোর্স, এই জিনিসগুলোকে ভালো করে লিখতে হবে। এবং আমাদের কনসালটেন্সি আমরা একটা স্টুডেন্টকে খুব ইজিলি এই ব্যাপারে হেল্প করতে পারি, কেন আমাদের ম্যানেজমেন্ট এবং অ্যাডভাইজার্সরা সবাই এখনো জার্মানিতে রয়েছে এবং আমরা প্রসেসটা খুব ভালো করে জানি। অবশ্যই এই কভার লেটারে শুধুমাত্র কি পারপাস বা যে পড়াশোনা করতে যেতে চায় একজন ক্যান্ডিডেট শুধু সেটাই নয়, অবশ্যই ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও লিখতে হবে, যেরকম এর আগে সে কোথা থেকে স্কুলিং করেছে বা যদি ব্যাচেলার্স করে থাকে মাস্টার্স এর জন্য যেতে চায় তাহলে ব্যাচেলার্সে কি নিয়ে পড়াশোনা করেছে, কেন মাস্টার্সটা রেলিভেন্ট ব্যাচেলার্সে সেই ব্যাপারটাও খুব ভালো করে বিশদে বলতে হবে যাতে পারপাসটা খুব বা মোটিভটা খুব ক্লিয়ার থাকে। এরপরের পয়েন্টটা হচ্ছে লেটার অফ অ্যাডমিশন ফ্রম দি জার্মান ইউনিভার্সিটি। সেখানে জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে একজন ক্যান্ডিডেট সিলেকশন হওয়ার পরে সাধারণত জার্মান ইউনিভার্সিটি অ্যাডমিশন লেটারটা পাঠিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে খুব ক্লিয়ারলি এই লেটারটা জাস্ট ইলেকট্রনিক ভার্সন বা ইমেলে যে লেটারটা আসবে ওটা প্রিন্ট আউট দিলেই হবে। তারপরের পয়েন্ট হচ্ছে প্রুফ অফ পেমেন্ট অফ স্টাডি ফিস। তো এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করতে চায় জার্মানিতে সেই ক্ষেত্রে হায়ার স্টাডির জন্য কোর্স ফি নাও লাগতে পারে, যেরকম পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটিগুলোতে। আদারওয়াইজ পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটি না হয় যদি প্রাইভেট ইউনিভার্সিটি হয় বা এমবিএ কোর্স বা ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স করতে যায় কোনো স্টুডেন্ট, সেই ক্ষেত্রে হয়তো ফি পেয়েবল হবে এবং সেই ফিটাকে অলরেডি ট্রান্সফার করতে হবে জার্মানিতে। যদি কোর্স ফি নাও থাকে সেই ক্ষেত্রেও একটা স্টেট কন্ট্রিবিউশন দিতে হয় এবং সেই ফিটা কিন্তু অ্যাটলিস্ট পে করতে হবে বিফোর দি ডেট অফ ইন্টারভিউ এট জার্মান কনসিউলেট অর এমবাসি। এবং এর পরের পয়েন্টটা দেখা যাচ্ছে যে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড অর জার্মান। তো এই ক্ষেত্রে দেখা যায় যে হয়তো যে কোর্সটা একজন ক্যান্ডিডেট করতে চাইছে সেই কোর্সটা হয়তো ইংলিশ টট প্রোগ্রাম হতে পারে বা জার্মান টট প্রোগ্রাম হতে পারে বা একটা কম্বিনেশন অফ ইংলিশ অ্যান্ড জার্মান টট প্রোগ্রামও হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে প্রথম দরকার সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেরকম আইএলস বা টোয়েফেল এর টেস্ট স্কোর কার্ড দরকার হয়। সাধারণত এই টেস্টের স্কোর কার্ড গুলো 2 বছর ভ্যালিড থাকে এবং জার্মান টট প্রোগ্রাম হলে সেই ক্ষেত্রে টেস্ট ডাফ বা B2 বা C1 ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দরকার হতে পারে গোয়েথে থেকে। এবং হয়তো এটাও হতে পারে যে ইংলিশ টট প্রোগ্রাম 50% মডিউলের জন্য এবং বাকি 50% জার্মান টট। তো সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট কোর্সের সেটা কিন্তু ফুলফিল হতে হবে এবং আমরা খুব ক্লিয়ারলি স্টুডেন্টদের গাইড করতে পারি যে কিভাবে তারা একটা কোর্স সিলেকশন করতে পারে এবং আমরাই একটা পার্টিকুলার টাইমে অ্যাডভাইস করে তাদের ইংলিশ বা জার্মান টট যে কোর্স তার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এক্সাম কিভাবে ক্লিয়ার করবে সেটা কিন্তু আমরা গাইড করতে পারি। তারপরে স্টেপে দেখা যাচ্ছে প্রুফ অফ আদার একাডেমিক কোয়ালিফিকেশন ইফ অ্যাপ্লিকেবল। সাধারণত এই ক্ষেত্রে কি হয় যে একজন ক্যান্ডিডেটকে তার ক্লাস 10th এর বোর্ড এক্সামের সার্টিফিকেট, ক্লাস 12th এর বোর্ড এক্সামের সার্টিফিকেট, যদি সে মাস্টার্স করতে যায় তাহলে তার ব্যাচেলারের সার্টিফিকেট, যদি সে ব্যাচেলার করতে যায় তাহলে তার 13th ইয়ারের প্রিপারেশনের জন্য যে ডকুমেন্টস গুলো দরকার সেগুলোকে কিন্তু অথেন্টিকেট করে সাবমিট করতে হবে। অথেন্টিকেশনের প্রসেস খুবই সিম্পল, দুটো অপশনস আছে। এক হচ্ছে নিয়ার বাই জার্মান কনসিউলেট বা এমবাসিতে ডকুমেন্ট গুলো জেরক্স করে সাবমিট করার 1 কি 2 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে অরিজিনাল গুলো ভেরিফাই করিয়ে এটাকে
প্রসেসটাকে প্রসিড করা যায়, অর এলস যেরকম আমাদের খুব একটা সিম্পল প্রসেস আছে, যারা রেগুলার প্র্যাকটিশনার তাদের কাছ থেকে নোটারাইজ করিয়ে, অরিজিনাল দেখিয়ে নোটারাইজ করিয়ে, সিল স্টাম্প করিয়ে এই প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশনের ডকুমেন্ট গুলো বানাতে হয়। আমাদের জন্য খুবই ইজি, কেন আমরা অলরেডি এই প্রসেসটা গো থ্রু করেছি অনেকবার এবং আমরা স্টুডেন্টদের ইজিলি হেল্প করতে পারি। পরের পয়েন্টটা চলে আসে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে একজন স্টুডেন্টকে দেখাতে হয় যে তার কাছে এনাফ ফান্ড আছে যে সে তার লিভিং এক্সপেন্সেস কভার করতে পারে জার্মানিতে ফর 1 ইয়ার টাইম। তো এটা কিভাবে করা যায়, কিছু কেসে দেখা যায় যে স্কলারশিপ বা স্টাইপেন্ড পাওয়া যেতে পারে, বাট সেটা খুবই রেয়ার কেস। জার্মানির জন্য হায়ার এডুকেশনে, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ বা পাকিস্তান এই সমস্ত দেশগুলো থেকে যখন স্টুডেন্টসরা যায়, এত ইজি নয় স্কলারশিপ পাওয়া। কেন, পাবলিক ফান্ডেড ইউনিভার্সিটিতে অলরেডি কোর্সের কোনো ফি নেই, অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটিতে কোর্সের ফি থাকলেও একটা পার্শিয়ালি স্কলারশিপ হয়তো পাওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে স্পন্সরশিপ যেটা হবে, যেটা পয়েন্ট 2 তে দেখা যাচ্ছে, ফর্মাল অব্লিগেশন লেটার, তো সেই ক্ষেত্রে স্পন্সর হয়তো গার্জেনকেই স্পন্সর করতে হবে, এবং তার জন্য প্রুফ অফ ফাইন্যান্স বলতে বেসিক্যালি গার্জেনের যে ইনকামের সোর্স, যে কত টাকা একজন বাবা মা বা ফ্যামিলি ইনকাম করে, সেই সোর্সটা হয়তো আইটি রিটার্নের কপি 3 বছরের, এগুলো দেখানো যেতে পারে। অল্টারনেটিভলি যদি কোনো স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল মিন কভার না করতে পারে, তো তার ক্ষেত্রে তাকে লোন নিতে হবে, এডুকেশনাল লোন নিতে হবে। যেরকম বাংলাদেশের জন্য সোনালী ব্যাংক লোন দিয়ে থাকে, বা ইন্ডিয়ার জন্য এইচডিএফসি, ক্রেডিলা বা অক্সিলো এই সমস্ত ইনস্টিটিউটস গুলো লোন প্রোভাইড করে থাকে। তো এই ব্যাপারটা খুবই ইজি, এবং এটা বিফোর হ্যান্ড করতে হয় যাতে কোনো শেষের দিকে অসুবিধা না হয়। এবং যেরকম আমি বলছিলাম, এর পরের পয়েন্টটা হচ্ছে স্পেয়ার কন্ট্রো বা ব্লকড অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে এখন এই রুলটা চেঞ্জ হয়ে গেছে, 853 ইউরো মিনিমাম পার মান্থ বেসিসে একজন স্টুডেন্টকে দেখাতে হয়, এবং সেটাও 12 মাসের জন্য আপফ্রন্ট টাকাটাকে ট্রান্সফার করতে হয়। ফিনটিবা বা কোরাকেল এই কাজটা করে থাকে, যারা অথরাইজড এজেন্সি ফর জার্মানি। ইন্ডিয়া হোক বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কিন্তু রুলটা সেম, টাকাটাকে ট্রান্সফার করতে হবে ফিনটিবার থ্রুতে বা কোরাকেলের থ্রুতে, এবং ওরা একটা ব্লক অ্যাকাউন্ট খুলবে ওদের পার্টনার ব্যাংকের থ্রুতে, লাইক সুতোর ব্যাংক অর সিমিলার টু দ্যাট, এবং সেই টাকাটা একজনের ক্যান্ডিডেটের নামেই একটা অ্যাকাউন্ট খুলে লোকাল ব্যাংকে সেই টাকাটা ডিপোজিট থাকবে। যখন ক্যান্ডিডেট এখানে চলে আসবে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে ট্রাভেল করে, তখন সেই আনব্লকিং এর প্রসেসটা স্টার্ট করতে হয়। এটাও খুব সিম্পল প্রসেস, এবং এটাতে কোনো অসুবিধা নেই। ফান্ডিংটা অ্যারেঞ্জ হয়ে গেলেই কিন্তু এই টাকাটা ট্রান্সফার করা পসিবল। এবং এর পরের পয়েন্টটা যেটা, যে কনফার্মেশন অফ অ্যানুয়ালি রিনিউয়েবল ব্যাংক গ্যারান্টি ফ্রম আ ব্যাংক অফ জার্মানি ফর দি অ্যামাউন্ট। তো এটাও সেম প্রসেস, যখন ফিনটি বা কোরাকেল এই টাকাটাকে প্রসিড করিয়ে একটা ব্লক অ্যাকাউন্ট ওপেন করে দেবে, আমার মনে হয় না এই পয়েন্টটাতে কোথাও আটকাবে বলে। এবং একটা খুব স্ট্রিক্ট পয়েন্ট আছে, যে টাকাটা 853 ইউরোস পার মান্থ বেসিসে যখন আনব্লকিং করবে একজন স্টুডেন্ট, তখন সে কিন্তু 853 ইউরোস পার মান্থই পাবে লিভিং এক্সপেন্সেস, যেটা তার লোকাল ব্যাংকে চলে আসবে। তো এই প্রসেসটা এরকম যে প্রথমে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে হয়, ব্লকড অ্যাকাউন্ট। যখন ক্যান্ডিডেট এখানে জার্মানিতে চলে এলো, তখন কিন্তু ক্যান্ডিডেটকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্টটা হয়তো কোনো একটা লোকাল ব্যাংকে থ্রুতে অ্যাকাউন্ট খুলতে হয়, এবং সেই অ্যাকাউন্টটার থ্রুতে তখন কি হবে, যে ব্লকড অ্যাকাউন্টের থেকে এই অ্যাকাউন্টটাতে সে 853 ইউরোস পাবে। হাউএভার এই প্রসেসটাতে প্রসেসিং ফি আছে, এবং সেই প্রসেসিং ফিটা একবার ব্যাংক হয়তো কাটতে পারে, বা ফিনটিবার নিজেদের প্রসেস ফি আছে, কোরাকেল বা ফিনটিবার। অল্টারনেটিভলি ডয়েচ ব্যাংক আছে, যাদের থ্রুতে ডাইরেক্টলি ব্যাংকিং অ্যাকাউন্ট ওপেন করা যায়। চার্জেস হয়তো অ্যারাউন্ড 150 ইউরোস, একটু চার্জেস বেশি, কিন্তু সেই ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট ওপেন করার দরকার নেই। ডয়েচ ব্যাংকে ডাইরেক্ট অ্যাকাউন্ট ওপেন করলে জার্মানিতে এসে একজন স্টুডেন্ট আনব্লকিং খুব ইজিলি করাতে পারে, যদিও দুটো প্রসেসই খুব ইজি এবং কমপ্লিকেটেড না। লাস্ট পয়েন্টটা হচ্ছে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স। তো এই ক্ষেত্রে বলার দরকার যে যখন একজন ক্যান্ডিডেট আসবে ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে, তো তখন হচ্ছে প্রথমে ট্রাভেলিং এর সময় ফার্স্ট টাইম 3 মাসের জন্য অ্যাটলিস্ট এই ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সটা অবটেন করবে, এবং সেটা হচ্ছে মিনিমাম 50,000 ইউরোস ভ্যালু হতে হবে। বিভিন্ন লিস্টেড অর্গানাইজেশন সাচ অ্যাজ আইসিআইসিআই লম্বার্ড এবং ইকুইভ্যালেন্ট কিছু কোম্পানিজ আছে যারা এই ইন্স্যুরেন্সটা প্রোভাইড করতে পারে। এটা সামান্য একটা টাকা দিলে ওই হেলথ ইন্স্যুরেন্সটা, মানে ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্সটা অবটেন করা যায়। এবং সবচেয়ে বড় যে পয়েন্টটা, যেটা রেগুলার হেলথ ইন্স্যুরেন্স ফর দি হোল টেনিওর অফ স্টাডিজ, সেটা বলাটা খুব ইম্পর্টেন্ট। ওই যেরকম আগে বলা হয়েছিল যে ব্লকড অ্যাকাউন্টের কথাটা, সেই সিমিলার ওয়েতে ফিনটিবা বা কোরাকেল কি করে সাধারণত, যে ওই হেলথ ইন্স্যুরেন্সটাও একটা স্টুডেন্টকে
অবটেন করতে হয়। তো ওরাই ওই প্রসেসটাকে করিয়ে দেবে এবং তার জন্য যেটা রুল সেটা হচ্ছে ম্যান্ডেটারিলি যে কোনো হেলথ কমপ্লিকেসির জন্য একটা স্টুডেন্ট যদি 30 ইয়ার্স অবধি তার এজ হয় সেই ক্ষেত্রে সে পাবলিক ফান্ডেড হেলথ ইন্স্যুরেন্স অবটেন করতে পারে, যেখানে 105 ইউরোস পার মান্থ কাটা হবে তার। এবং যদি সে অ্যাবভ 30 হয় তাহলে প্রাইভেট ইন্স্যুরেন্সও অবটেন করতে পারে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে পাবলিক হেলথ ইন্স্যুরেন্স অবটেন করলে তার ক্যাশলেস ফেসিলিটি থাকবে, যে কোনো রকম ট্রিটমেন্টের জন্য ডাইরেক্টলি ক্যাশলেস হবে প্রসেস। যদি প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথমে পকেট থেকে পে করতে হয়, বিল সাবমিশনের 15 ডেজ এর মধ্যে বিলটা যে টোটাল খরচা হলো সেটা রিম্বার্সমেন্ট হয়ে যায়। এখানে বলা ভালো যে পাবলিক ফান্ডেড বা ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো রয়েছে যেরকম টিকেওকে, এরা রেগুলার সার্ভিস প্রোভাইডার্স। অন দি আদার সাইড প্রাইভেটের মধ্যে মাউইসটাকে আমরা লিস্টেড বলে ধরতে পারি। এবং এই ক্ষেত্রে একটা লম্বা লিস্ট আছে গভর্নমেন্টের, যেখানে অ্যালাউড কোম্পানিজ ফর অবটেনিং হেলথ ইন্স্যুরেন্স কিন্তু স্টিপুলেট করা আছে বা বলা আছে। তো মোটামুটি এটাই প্রসিডিওর। এবং এর আগেও যেরকম আমাদের ডিসকাশন হচ্ছিল যে একটা ভিসা অবটেন করার জন্য, একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য বেসিক্যালি কিন্তু ডিপেন্ড করে যে কোন জোন থেকে একটা ক্যান্ডিডেট বিলং করে। যেরকম কলকাতা বা ঢাকার জন্য হয়তো প্রসেসটা অনেক ফাস্ট, কলকাতায় যেরকম কলকাতা কনসিউলেট এই প্রসেসটা হ্যান্ডেল করে, হয়তো 15 to 20 ডেজ এর মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। কিন্তু দেখা যেতে পারে যে ওয়েস্টার্ন জোনের জন্য, যেরকম মুম্বাই কনসিউলেট বা সাউথ ব্যাঙ্গালোর কনসিউলেট ইন্ডিয়ার জন্য কিন্তু এই ওয়েটিং পিরিয়ডটা আপ টু 6 মান্থস যেতে পারে। সেই জন্য একটা স্টুডেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই টোটাল প্রসিডিওরটা স্টার্ট করার আগেই হয়তো একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আমরা অ্যাডভাইস দিই বেসিক্যালি। তো এটা গেল ইন শর্ট হোল ইন্ট্রোডাকশন। একটা স্মল পয়েন্ট আছে, আরেকটা ছোট পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে যেরকম ভিএফএস একটা এজেন্সি যারা এই প্রসেসটাকে, এই ডকুমেন্ট কালেকশন অ্যান্ড সাবমিশন টু এমবাসি, এই প্রসেসটাকে অপারেট করে। কিন্তু সেটা ডিপেন্ড করছে দিল্লি হোক, ব্যাঙ্গালোর হোক, চেন্নাই, কলকাতা এবং বম্বে কনসিউলেটের জন্য। কিছু ক্ষেত্রে দেখা যায় কনসিউলেট ডাইরেক্টলি ডকুমেন্ট চেয়ে পাঠায় ক্যান্ডিডেটের থেকে, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ভিএফএস কেই ডকুমেন্ট সাবমিট করতে হয়। তো এই প্রসেসটাও আমাদের জানা, খুব একটা অসুবিধা হবে না। এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই ইজি প্রসেসটা। এটা তারা ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারে কনসিউলেটকে। এবং আমাদের জানা যে সমস্ত বাংলাদেশি স্টুডেন্টসরা আছে এখানে জার্মানিতে, তারা কিন্তু অনেকেই এই প্রসিডিওরটা ইজিলি, এই প্রসিডিওরটা থেকে ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডকুমেন্ট সাবমিট করে কিন্তু এখানে ভিসা নিয়ে এসে পড়াশোনা করছে। এটা খুবই সিম্পল প্রসেস। তো জব সিকার ভিসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রসিডিওরটা প্রায় সেম। একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে যেটা 12 মাস ভ্যালিডিটি থাকবে, একটা ফটো কপি সাবমিট করতে হবে, 3টে পাসপোর্ট সাইজ পিকচার দিতে হবে যেটা বায়োমেট্রিক স্পেসিফিকেশন ফর জার্মানির জন্য অ্যালাউড। কভার লেটারে পারপাসটা লিখতে হবে যে হ্যাঁ সে 6 মান্থস এর জন্য হয়তো এখানে জার্মানিতে এসে জব সার্চ করতে চায়। এবং খুব ক্লিয়ারলি লিখতে হয় যে ইভেন জব সিকার ভিসার জন্য যে কোন ইন্ডাস্ট্রিতে সে এতদিন কাজ করেছে, কি কি কাজ করেছে এবং তার কি কোয়ালিফিকেশন, সেগুলো কিন্তু খুব জরুরি। জব সিকার ভিসার জন্য বলে রাখা ভালো যে স্টেম, যদি স্টেম ব্যাকগ্রাউন্ড থেকে একজন ক্যান্ডিডেট হয় তাহলে জব সিকার ভিসা পাওয়ার চান্সেস খুব হাই, হুইচ ইজ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই ভিসা পাওয়ার জন্য কিন্তু এটাই বেসিক ক্রাইটেরিয়া যে স্টেম ব্যাকগ্রাউন্ড থেকে হলে, এবং মোটামুটি দেখা যায় যে 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু ইজিলি অবটেন করা যায় জব সিকার ভিসাটা। এবং কভার লেটারে সমস্ত পারপাস খুব ভালোভাবে লিখতে হবে, এবং যেটা খুবই ইজি ব্যাপার, আর আমরা এই প্রসেসটা হ্যান্ডেল করতে পারি খুব ইজিলি, খুব একটা টাফ নয়। এবং তারপরে প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন এন্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো সমস্ত সার্টিফিকেটস গুলো কিন্তু অথেন্টিকেট করাতে হয়, যেরকম আগে বলা হলো সেই সেম ভাবে হয় থ্রু প্র্যাকটিশনার নোটারি করাতে হবে, অথবা এমবাসিতে সাবমিট করে এগুলো অথেন্টিকেট করাতে হয়। বলে রাখা ভালো যে ন্যাশনাল ভিসার জন্যই হোক বা জব সিকার ভিসার জন্যই একটা ক্যান্ডিডেট কিন্তু তখনই জার্মানির জন্য অ্যাপ্লিকেশন করতে পারে যদি তার ইউনিভার্সিটি অ্যানাবিন রেজিস্টার্ড হয়, বা এর আগের যে পড়াশোনা ব্যাচেলার্স করেছে সেটা যদি অ্যানাবিন রেজিস্টার্ড ইউনিভার্সিটি হয় তবেই কিন্তু অ্যাপ্লিকেবল। কোনো প্রাইভেট ইউনিভার্সিটি বা ডিস্টেন্স কোর্সের জন্য হয়তো নাও পাওয়া যেতে পারে ভিসা। ঠিক আছে। এবং এর পরের পয়েন্টটা হচ্ছে পার্সোনাল সিভি, যেটা সিভিতে খুব ক্লিয়ারলি লিখতে হবে যে একজন ক্যান্ডিডেট কি পড়াশোনা করেছে এবং তার এমপ্লয়মেন্ট হিস্ট্রি কি, কোথায় কাজ করেছে, কি করেছে, খুব ক্লিয়ারলি 2 পেজের মধ্যে সিভি বানাতে হবে। এবং এটা খুব ইজি প্রসেস। প্রুফ অফ অ্যাকোমোডেশন দিতে হয়। তো প্রুফ অফ অ্যাকোমোডেশন যেটা, সেটা হচ্ছে হয়তো একটা স্পন্সরশিপ লেটারও হতে পারে, কিন্তু সেটা হয়তো সবার ক্ষেত্রে ইজি নয়। তো সেই ক্ষেত্রে যেটা ব্যাপার, যে কিছু এজেন্সিজ আছে জার্মানিতে যারা
অ্যাকোমোডেশনের সার্ভিস প্রোভাইড করে, আমরাও এটা হেল্প করতে পারি, অথবা যে ওয়েগেস গুলো রয়েছে ওই ওয়েগেস গুলোতে 6 মান্থসের জন্য অ্যাটলিস্ট অ্যাকোমোডেশন বুক করতে হবে, এবং ওই লেটারটা যে এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টের কপিটা কিন্তু দিতে হবে, সাবমিট করতে হবে। অল্টারনেটিভলি 6 মান্থসের জন্য একটা হোটেলের বুকিংও দেখানো যেতে পারে, এবং সেটাও পসিবল, যেখানে অ্যাকোমোডেশনের প্রুফটা সিকিউর করতে হয়। এর পরের পয়েন্টটা চলে আসি, যে এখানে প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস, এখানেও ব্যাপারটা সেম, যে দেখাতে হয় একজন ক্যান্ডিডেটকে যে তার কাছে ইনাফ টাকা রয়েছে, সে 6 মান্থস জার্মানিতে এসে সার্ভাইভ করতে পারবে, এবং সেই অ্যামাউন্টটাও অ্যাপ্রক্স 853 ইউরোজ ইন্টু 6 মান্থস, সেই টাকাটা ফান্ডিংটা কিন্তু দেখাতে হয়, এবং একটা স্ট্রং ব্যাংক ব্যালেন্স দেখানোটা খুবই জরুরি, যে সে সার্ভাইভ করতে পারবে 6 মাসের জব সিকার ভিসার জন্য। এবং এরপরে যেটা পয়েন্ট রয়েছে, প্রুফ অফ পার্সোনাল স্ট্যাটাস ইন ইন্ডিয়া। এই ক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে দেখাতে হবে যে তার পার্সোনালি সে কোথায় থাকে, কি করে, এবং সে ম্যারিড কিনা। এবং এরপরে দেখা যাচ্ছে যে প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স, যেরকম আমি আগেও বললাম, ওই 6 মান্থস টাইমের জন্য যে একটা ক্যান্ডিডেট আসবে সে যেন হেলথ ইন্স্যুরেন্স নিয়েই আসে, ওই ডেট অফ এন্ট্রি থেকে ওই কভারেজটা নিতে হয়। এবং আগেও যেরকম বললাম, টিওকে বা একে জন্য থেকে নেওয়া যেতে পারে হেলথ ইন্স্যুরেন্সটা, যদি পাবলিক ফান্ডেড কোম্পানির থেকে নিতে হয়, এবং সেটা যদি ক্যান্ডিডেট আপ টু 30 ইয়ার্স হয় তাহলে, এবং যদি 30 অ্যাবভ হয় একজন ক্যান্ডিডেট, সেই ক্ষেত্রে কিন্তু প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স অবটেন করতে পারে, যেরকম মাভিস্তার সার্ভিস আছে। এবং লাস্টে হচ্ছে একটা ডিমান্ড ড্রাফট বা ক্যাশ দিয়ে একটা ফি জমা করতে হয়, হুইচ ইজ অ্যারাউন্ড 75 ইউরোজ। সেটাকে কোনো ক্ষেত্রে ডিমান্ড ড্রাফটে, কোনো ক্ষেত্রে ক্যাশে সাবমিট করা যেতে পারে, ভিসার চার্জ, এবং এটা কিন্তু দুটো ক্ষেত্রেই সমান। যেখানে ক্যান্ডিডেট জব সিকার ভিসা নিয়ে যেতে চায় বা ন্যাশনাল ভিসা স্টুডেন্ট হিসাবে যেতে চায়, এই চার্জেসটা কিন্তু ম্যান্ডেটারিলি সাবমিট করতে হয়। এবং অ্যাট দি এন্ড অফ দি ডে দেখা যায় যে একটা ক্যান্ডিডেট যে কোনো ভিসার জন্যই অ্যাপ্লিকেশন করুন, তো সেই ক্ষেত্রে কিন্তু এমবাসি মোটামুটি অ্যাটলিস্ট 2 মান্থস অব্দি টাইম নিতে পারে, মানে 6 উইকস টু 2 মান্থস টাইম বা 6 to 8 উইকস টাইমের মধ্যে কিন্তু ভিসার ডিসিশন সাধারণত এমবাসি জানিয়ে দেয় যে অ্যাপ্রুভড অর রিজেক্টেড। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে গিয়ে পাসপোর্ট সাবমিট করলে ওরা স্টাম্প করে দেয়, এবং সেই ক্ষেত্রে তারপরে কিন্তু 3 মাস অব্দি টাইম থাকে এন্ট্রি নেওয়ার জন্য। এবং এন্ট্রি হওয়ার পরে ওই লোকাল যে অথরিটি রয়েছে বা আউসল্যান্ডার বিভাগে রয়েছে, ওখান থেকে সিটি কাউন্সিল থেকে আপডেট করাতে হয় ভিসার, রাট হাউস এবং সিটি কাউন্সিল বোথ। তো সেই প্রসেসগুলো আমাদের জানা আছে, অসুবিধা নেই। এটাই রয়েছে টোটাল প্রসেস। স্টুডেন্ট ভিসার জন্য মিনিমাম 2 কপি এবং জব সিকার ভিসার জন্য 3 কপি ডকুমেন্ট রেডি করতে হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সমস্ত কিছু চেক হয়। আর আমরা হাইলি রেকমেন্ড করি যে 3 কপি ডকুমেন্ট, সেম ডকুমেন্ট 3 কপি বানানোর জন্য, যেখানে যাতে কোনো জায়গাতেই কোনো প্রবলেমস একটা ক্যান্ডিডেট না ফেস করে। অবশ্যই একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট এবং বলে রাখা দরকার, যে যে যদি কেউ মাস্টার্স করতে চায় তাহলে তার যে ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে একটা ইউনিভার্সিটি, যে হোম ইউনিভার্সিটি, তাদেরকে অ্যাপ্লিকেশন করলে জেনারেলি দেখা যায় যে 2 উইকস এর মধ্যে ব্যাচেলারের ট্রান্সক্রিপ্ট পাওয়া যেতে পারে, যেটা একটা কম্বাইন্ড স্টেটমেন্ট, যে বলা থাকবে যে একজন ক্যান্ডিডেট কত কি কি সাবজেক্ট স্টাডি করেছে এবং তার ডিউরেশন কি ছিল প্রোগ্রামের, এক্সেট্রা। এবং সেটা কিন্তু জব সিকার ভিসার জন্য অ্যাপ্লিকেবল, যে ট্রান্সক্রিপ্ট নেওয়াটা হয়তো ম্যান্ডেটারি ক্ষেত্রে। এবং আমরা এই টোটাল প্রসেসেই একজন ক্যান্ডিডেটকে গাইড করতে পারি। আমাদের কাছে এক্সপার্টাইজ, নলেজ সবই আছে, ফেসিলিটিস আছে, এবং আমরা ওয়েলকাম করছি ক্যান্ডিডেটসদের যে তারা আমাদেরকে অনলাইন বা অফলাইন অ্যাপ্রোচ করতে পারে, অ্যান্ড আমরা কিন্তু সমস্ত প্রসেসটা হ্যান্ডেল করতে পারি। থ্যাংক ইউ। আমরা আপনার ভবিষ্যতের জন্য যত্নশীল। কাউন্সেলিং সেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।